নমস্কার। এই মুহূর্তে আমরা পেয়েছি বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর দিব্যায়নম সাউ মহাশয়কে। উনি বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে যুক্ত আছেন, দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন, বিভিন্ন পেশেন্ট দেখছেন, বিশেষ করে ব্রেন স্ট্রোক। আমরা জানি ব্রেন স্ট্রোক যেভাবে বাড়ছে বা যেভাবে হচ্ছে, সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমাদের আলোচনা। সেই আলোচনা হবে ব্রেন স্ট্রোক দিয়ে। ব্রেন স্ট্রোক আসলে কি, কেন হয়, কি কি উপসর্গ থাকলে আমরা বুঝবো যে ব্রেন স্ট্রোক, এবং কত ধরনের ব্রেন স্ট্রোক হয়, সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। ডক্টর সাউ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ অভিবাদন। আমাকে ইটস এ প্রিভিলেজ টু হ্যাভ দিস প্ল্যাটফর্ম। আমি একটু হয়তো বাংলায় বলতে গেলে একটু কথা মতো করছি, তো থ্যাংকস এগেন। So I am kind of feeling privileged to have this platform to give my reviews, to express my regards from the core of my heart to all the audience. তো এবার তাহলে স্টার্ট করা যাক স্ট্রোক নিয়ে। প্রথমে আমি দাদাকে একটু ঠিক করে দিই, এসএসসিএম এর যেটা নিউরোলজি পার্ট, তাকে সেটার নাম হচ্ছে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস। আচ্ছা আচ্ছা। এটা একটা নিউরো মেডিসিন এবং নিউরো সার্জারিকে নিয়ে তৈরি করা ডেডিকেটেড একটা নিউরোলজি সেটআপ। ঠিক আছে, আমাদের যেটা ইস্টার্ন ইন্ডিয়াতে একমাত্র নিউরোলজি নিউরোলজি হচ্ছে সরকারি ভাবে নিউরোলজি ডিপার্টমেন্ট। ঠিক আছে, এছাড়া বাকি কলেজে কিছু বেড হয়তো আছে, কিন্তু এটা একটা প্রিমিয়াম ইনস্টিটিউট। আচ্ছা, তো প্রথমে বলি যে স্ট্রোক। স্ট্রোক মানে আমরা আজ থেকে যদি আমরা 18 দশকে বা 19 দশকে যাই, স্ট্রোক মানে বোঝাতো পক্ষাঘাত। পক্ষাঘাত বলতে পেশেন্টের যেটা বোঝাতো যে প্যারালিসিস হয়ে যাবে। ঠিক আছে, তো প্যারালিসিস হয়ে যাবে মানে হয়তো ডান দিকে হাত পা বা বাঁ দিকে হাত পা পড়ে যাবে। তো এটা তখন খুব মোটা মোটা ভাষা, ঠিক আছে, বা খুব চলতি ভাষায় কথাবার্তা। তো আমার লাস্ট 14 থেকে 15 বছর আই থিঙ্ক ম্যাক্সিমাম রিসার্চ হয়েছে স্ট্রোকের উপর। ঠিক আছে, আমি খুব ছোট্ট ছোট্ট 4-5টা কথা বলবো, খুব ইম্পর্টেন্ট, আপনারা শুনবেন। ঠিক আছে, যে মনে রাখার বিষয়, আমরা ম্যাক্সিমাম প্রায় 60 থেকে 70% মানুষ ডান হাতি মানুষ। তো আমরা যদি একটা স্টেট খেলতে যাই, আমরা ডান দিকের স্টেটটা আগে খেলি। আমরা ফুটবলে কিক করতে গেলাম, বল করতে গেলাম, ব্যাডমিন্টন খেলতে গেলাম, ক্যারাম খেলতে গেলাম, কিন্তু আমরা ডান হাতেই কাজ করি। কিছু লোক বাঁ হাতে কাজ করে, কিছু লোক অ্যাম্বিডেক্সট্রাস হয়, দু হাতে একইভাবে কাজ করতে পারে ঠিক মতো। তো তো জেনারেলি আপ টু 90% পেশেন্ট, তাহলে আমাদের যেহেতু ডান দিকটা মানে বেশি শক্তিশালী, তেমনি আমাদের বাঁ দিকের ব্রেনটা একটু বেশি পাওয়ারফুল। ঠিক আছে, আমাদের ব্রেনের দুটো পার্ট আছে, বাঁ দিকের ব্রেন আর ডান দিকের ব্রেন। তো বাঁ দিকের ব্রেনটা একটু কম্পারেটিভলি বেশি পাওয়ারফুল। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ভাবি এইটা কেন একটা ফার্স্ট মিথ যে আমার জানা বিষয়। আর বলতে বললাম যেমন হচ্ছে যারা বাঁ হাতি মানুষ, সেক্ষেত্রে 60% কেসে বাঁ দিকের ব্রেনটাই প্রিডমিনেন্ট ব্রেন বলি আমরা এটাকে, প্রিডমিনেন্ট বা ডমিনেন্ট ব্রেন বলি, মানে যেটা একটু পাওয়ারফুল ব্রেন হয়। ঠিক আছে, কিন্তু ব্রেন বাইলেটারাল ব্রেন লেসন নেয়, কিন্তু ওই ব্রেনটা একটু পাওয়ারফুল, মানে যদি ওই ব্রেনে অ্যাফেকশন হয়, তো ইট উইল টেক মোর টাইম টু হিল। বুঝতে পেরেছেন? বা যদি কোনো বাঁ দিকের ব্রেনে কোনো ইনসাল্ট হয়, স্ট্রোক ব্রেন ধরা কোনো কারণে, তো আইদার রিকভারি কমপ্লিট হয় না, অথবা সুস্থ হতে সময় নেয়, বা যদি পেশেন্ট খারাপও হয়, যদি কম্পারেটিভলি দেখি, বাঁদিকের ব্রেনে ড্যামেজ হলে পেশেন্ট খারাপ হওয়ার চান্সটা বেশি। এটা হচ্ছে আখেরের কথা। সেকেন্ড কথা হচ্ছে প্যারালিসিস। প্যারালিসিস হচ্ছে কথাটা হচ্ছে একটা নন মেডিকেল টার্ম, মানে আমার প্যারালিসিস মানে আমি একটা দিকে আমার অবশ্যই গেছে বা অসাড় হয়ে গেছে, সেটাই শোনা যায় পেশেন্টের মুখে যে আমার প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালিসিস কোনো অসুখ না, এটা হচ্ছে ম্যানিফেস্ট, মানে আমার জ্বর হয়েছে, মানে আমার সর্দি কাশি হয়েছে, এটা অসুখ নয়।
এটা হচ্ছে অসুখটার বহিঃপ্রকাশ, মানে একটা উপসর্গ। উপসর্গ। আচ্ছা, এটা আর একটা সেকেন্ড দিক যেটা আমরা ভুল বুঝি, ডায়ালিসিস একটা অসুখের নাম, ডায়ালিসিস কোনো অসুখের নাম না। 3 নম্বর, 3 নম্বর অনেকে বলে আমার ব্রেন স্ট্রোক হয়েছে, কেউ কেউ বলে আমার হার্টের স্ট্রোক হয়েছে। আচ্ছা, হার্টে স্ট্রোক হয় না, ব্রেনে স্ট্রোক হয়। হার্টে যেটা সমস্যা হয় করোনারি আর্টারি ডিজিজের জন্য হার্ট অ্যাটাক হতে পারে, সেটা সেটা একটা সম্পূর্ণ আলাদা এন্টিটি। তো স্ট্রোক মানে কিন্তু ব্রেন, একদমই তাই। ঠিক আছে। স্ট্রোককে যদি ডিফাইন করা হয়, তো আমি বাংলায় তো ডাক্তারি পড়ানো হয় না, হ্যাঁ, তো stroke is a condition where there is focal neurological deficit, মানেটা পরে বাংলায় বলে দিচ্ছি, due to perturbation of the blood flow, মানে কোনো জায়গায় রক্ত কম যাওয়ার জন্য ব্রেনের যে বহিঃপ্রকাশ, এটাকে নিয়ে মিশিয়ে আমরা স্ট্রোক বলি। স্ট্রোক আবার অনেকগুলো টাইপের আছে, ঠিক আছে। ক্লাসিফিকেশন ওয়াইজ প্রচুর টিপিক্যাল ক্লাসিফিকেশন আছে। হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের স্ট্রোক হতে পারে। ক্লাসিফিকেশনের অনেক টাইপ আছে, আচ্ছা। অনেক অনেক বিজ্ঞানী অনেক টাইপের স্ট্রোকের নাম দিয়েছে। আচ্ছা। আমি যদি সবথেকে ইজিয়ার স্ট্রোক আপনারা বলেন হ্যাঁ, হেমারেজ বা ইনফ্যাক্ট সিটি স্ক্যান করার পর ধরা পড়ে, বা আমরা এমআরআই এর ক্ষেত্রে। তো আমি এটাই বলতে চাইছি। তো দেখুন, প্রথম কথা হচ্ছে 3টে টাইপের স্ট্রোক হচ্ছে মেইন স্ট্রোক, ঠিক আছে। একটা হচ্ছে আমরা বলি হেমারেজ। হেমারেজের মধ্যে কি হয়, রক্ত নালী ফেটে যায়, ঠিক আছে, যার জন্য রক্ত নালীটা প্যারেনকাইমার মধ্যে ভেসে চলে আসে, মানে রক্তের যে আমাদের মাথার যে ভেনটা আছে ওর মধ্যে ভেসে যায়, ঠিক আছে। এটাকে বলে হেমারেজিক স্ট্রোক। যদি কোথাও রক্ত নালীটা আটকে বন্ধ হয়ে যায়, হয়তো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে কোলেস্টেরল জমে, কোলেস্টেরল প্লাক জমে গিয়ে, বা কোনো ভাস্কুলাইটিস থেকে, ভাস্কুলাইটিস মানে বুঝতে পারবেন না, হয়তো এক ধরনের অসুখ যেটা রক্ত নালীকে বন্ধ করে দেয়, বা রক্ত নালী বন্ধ হয়ে গেছে, নোয়ামোডিজিস এই ধরনের বাচ্চাদের যেগুলো হয়, ঠিক আছে, বা কিছু অটোইমিউন ডিজিজ, এসএলই বা অনক্লাসিক্যাল ভাস্কুলাইটিস এই ধরনের অসুখে। তো তো এই ধরনের অসুখে আমরা যেগুলো পাই সেক্ষেত্রে পেশেন্টদের একে বলি আমরা ইনফার্ক্ট, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে কার্ডিও এমবোলিক স্ট্রোক। এমবোলিক স্ট্রোক অনেকে থ্রম্বোটিক স্ট্রোকও বলতেন, থ্রম্বোটিক স্ট্রোক একটু আউট অফ টার্ম চলে গেছে, কারণ হচ্ছে ওটাকে এখন বেসিক্যালি এখন সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস বলে বলা হয়। তার চিকিৎসাটা সম্পূর্ণ আলাদা, এখন বলা এইটুকু হ্যাঁ, সম্ভব না, এটা বড় চ্যাপ্টার, যেটা একটা বড় পার্ট একটা। তো আমি বলি আমাদের ধারণা, যদি আমি পেশেন্টকে জিজ্ঞেস করি যে পেশেন্ট কি স্ট্রোক হয়েছিল, পেশেন্ট না ফট করে বলে দেয় যে হেমারেজিক হয়েছিল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে ইনফাক্ট হয় অ্যারাউন্ড 60% পেশেন্ট ইনফাকশন, মানে ইনফাক্ট মানে আমাদের যে ইনফাক্ট টাইপের স্ট্রোক 60% হয় মোর, কিন্তু হেমারেজ রাদার দ্যান 30%। কিন্তু আপনি কাউকে জিজ্ঞেস করতে যাবেন কোনো প্লেট নিয়ে আসেন, কিন্তু ইনফাক্ট বলে দেবেন যে মাথায় ব্লিড হয়েছে, এটা ফার্স্ট সেকেন্ড অ্যামাউন্ট বলে দেবে 3 ml ব্লিড হয়েছিল। এগুলো অনেক সময় এরোনিয়াস ইনফরমেশন, এগুলো তো খুব গুরুত্ব দেই না আনলেস আমরা সিটি স্ক্যানের প্লেটটা দেখতে পাই, ঠিক আছে। তো হেমারেজ এটা মানে কি, রক্ত নালী ফেটে যাবে। ইনফাক্ট মানে কি, রক্ত নালী বন্ধ হয়ে যাবে। আর এটা বললাম এমবলিক। এমবলিক স্ট্রোক। এমবলিক স্ট্রোক মানে কি, আমার হাতের সমস্যা আছে, হাতের কোনো ভালভে ফুটো আছে, সেখানে কোনো ভেরিটেশন আছে, কিছু আছে, সেটা ছড়িয়ে গেল হাত ফেলে দিয়ে, সেটা গিয়ে ওই রক্ত নালীতে আটকে দিল। এটা কাইন্ড অফ মানে আমাদের ইনফাক্ট, কিন্তু এর মেন অরিজিনটা উৎসটা হাত থেকে। হচ্ছে। তো এটাকে কার্ডিও এমবলিক স্ট্রোক হিসেবে, এমবলিক স্ট্রোক হিসেবে বলেও আমরা বলি, ঠিক আছে। আচ্ছা, হেমারেজিক স্ট্রোক বা ইনফাক্টের ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। ইনফাক্টের ক্ষেত্রে আমরা যে ওষুধ দিতে পারি হেমারেজকে দেওয়া যায় না। একটা স্পষ্ট কথা বলে রাখি, হেমারেজ হলে যদি এবার এবার ডিপেন্ড করছে আপনার পেশেন্টের স্ট্রোকের লোকেশনের উপর, যেখানে স্ট্রোক হবে সেই অনুযায়ী পেশেন্ট এই করবে। এবার আপনি বলবেন, একটা সামান্য জিনিস বলছি, এটা একটা মানুষের সামান্য কিছুই না, আমি চটটা খুলে দেখাচ্ছি। একটা চোখ হয়তো সামান্য মুখটা মেটে গেছে, এটাকে আমরা হয়তো বলি ফেসিয়াল ডেভিয়েশন, মুখটা কোনো দিকে মেটে গেছে, তো এটা একটা ফেসিয়াল ডেভিয়েশন, ঠিক আছে।
একটু সামান্য আর্ম উইকনেস, হাতে একটু অসাড়ভাব বা হাতের দুর্বলতা। স্পর্শ দুর্বল ভাব, ঠিক আছে। এটাকে ফার্স্ট ক্রাইটেরিয়া বলে, মানে আমরা বলি এফএসি ফার্স্ট বলি ফেস, আর্ম, লেগ, তারপরে হচ্ছে যে আমাদের এফএসি কথা বলা, বা আপনি কিছু কথা বলছেন অথচ কথাটা উনি বুঝতে পারছেন না, কথা যেটা কথার মধ্যে একটা জড়তা ভাব বা না, জড়িয়ে যেতে। জড়িয়ে যাওয়াটা আলাদা। আচ্ছা। জড়িয়ে যাওয়াটা যে কোনো কারণে যদি আমার ফেস ধরে যায়, তখন আমি কথা বলতে গেলে কথা জড়িয়ে যায়। আচ্ছা। আপনি সাপোজ যে আমি কোশ্চেন করলাম আপনাকে, দাদা আপনি কি রঙের সোয়েটার পরে আছেন, তাহলে আপনি কথাটা শুনলেন কান দিয়ে, এই যে শুনলেন সেটাকে ব্রেনে দিয়ে প্রসেস করলেন, দিয়ে আমি বললাম ভাবলেন উত্তরটা, দিয়ে বললেন যে আচ্ছা আমি আজকে কালো হলুদ। হলুদ একটা স্ট্রিপ কালারে আমি ইয়ে করছি, তাহলে অনেকগুলো জিনিস মাথায় ঘুরছে, একদম। তারপরে আমি মুখে বললাম, ঠিক আছে। তাহলে এই মাঝখানটা যদি কিছু গন্ডগোল ঘটে, সেখানে পেশেন্টে কিছু থাকবে না, শুধু একাসিক হয়ে যাবে, পেশেন্ট কথা বলাতেই বন্ধ হবে, আইদার কম্প্রিহেনশন ডিফিকাল্টি হবে, মানে বুঝতে পারবে না, অথবা আমি বললাম সেটা উল্টো পাল্টা উত্তর দিবে, ঠিক আছে। সেটা হচ্ছে ব্রোকাস অ্যাফাসি, মানে সেটা ব্রোকাসের দিকে চলে যাচ্ছে, আইদার বোঝা না পারবে বা না পারার জন্য। তো এইগুলো অনেক অ্যাফাসিয়া টাইপ আছে। তাহলে কথা বলতে না পারা, কথা উল্টো পাল্টা বলা, কথা বেশি বলা, হাতে বা পায়ে কোথাও অবশ, প্লাস হচ্ছে চোখে কোনো সময় হট করে দেখা বন্ধ হয়ে যাওয়া, তো এগুলো চোখের লক্ষণ, ঠিক আছে। এছাড়াও যেগুলো থাকে, এখন কখনো হয়তো স্ট্রোক সিজার নিয়ে এসেছে, হয়তো প্রথমে খিচুড়ি নিয়ে এসেছে, বা পেশেন্ট হয়তো কিছুক্ষণের জন্য সেন্সলেস ছিল, একদম যদি কোনো সিজার নয় নন কনভার্সিভ, কিন্তু পেশেন্ট অজ্ঞান হয়েছিল, তারপর দেখবেন আচ্ছা এগুলো তো গেল হচ্ছে প্যারানিটাইমাল স্ট্রোক। আচ্ছা এবার আপনাদের মাথায় আসতে পারে যে মাথার বাইরেও খুব অ্যাক্সিডেন্টের পর স্ট্রোক হয়, অনেক সময় বলে। তো দুটো জিনিস খুব গুলিয়ে ফেলা হয়, এটা একটা মিথ বলবো। অনেকে বলে যে পড়ে যাওয়ার জন্য স্ট্রোক হয়, ঠিক আছে, পড়ে যাওয়ার জন্য stroke হ্যাঁ, হয় অনেক না। সময় বলে যে পড়ে গেল, বাথরুমে গেল, যে পড়ে গেল তারপর স্ট্রোকটা হচ্ছে, এটা সাধারণ পেশেন্টকে বলতে শোনা যায় কিন্তু। এটা বলতে শোনা যায়। এবার আমি বলি কি কথাটি উল্টো করে, যে স্ট্রোকটা হয়েছিল বলে উনি পড়ে গেছেন, যদি কারণ সেসব ক্ষেত্রে যদি আমি যদি বলি আপনি আবার আজকে আমার মাথায় কেউ একটা সাডেন ট্রমা করলো, তাহলে আপনার কি হবে, এখানে ফাটবে, এখানে ফ্র্যাকচার হবে, একদম আঘাত তার হয়েছে। তার তার এবার রক্ত যেটা বেরোবে সেটা তার পাশাপাশি জায়গায় বেরোবে, সেটাকে আমরা বলি হচ্ছে কুপ ইঞ্জুরি, কন্ট্রাকুপ ইঞ্জুরি উল্টো দিকে হয়। আচ্ছা। কিন্তু সেক্ষেত্রেও যে লোকেশনটা থাকে সেটা ব্রেনের বাইরের দিকে থাকে, ঠিক আছে। তো এবার ব্রেনের যেখানে লোকেশন ওয়াইজ আমি হচ্ছে বলি যে বাঁ দিকের ব্রেন, ডান দিকের ব্রেন, বাঁ দিকের ব্রেনের ক্যাপসুল বা ক্যাপসুলের কাছাকাছি এই হলে, অনেক সময় একটা স্ট্রোক আছে ডিজেরিং সোটাস বলে বলে বলা হয়, থ্যালামাস আমাদের যে পেন সেন্টার, মানে আমি যে গায়ে টাচ করছি, এবার আগুন লাগালাম বা কোথাও স্পিন না, না, পিন দিয়ে ফোটে। ফোটালাম, এই সেন্স গুলো ক্যারি করছে যে আমাদের থ্যালামাস ব্রেনের। যে সেন্টারটা আছে, তো সেখানে স্ট্রোক হলো তখন কি তাতে কি কানেকশন, তাতে কোনো অবস্থা হবে না, সারাক্ষণ বাঁ দিক বা ডান দিকটা দেখতে থাকবেন যে সেটা জ্বলছে পুড়ছে, তো সেটাও একটা টাইপের স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, তারপর যেটা বলা যেতে পারে আরেকটা জিনিস যে আহ, আহ, মানে স্ট্রোকের ঠিক ইয়ে নিয়ে, যে স্ট্রোকের চিকিৎসা, স্ট্রোকের চিকিৎসা বলতে আমরা হঠাৎ করে এদিক ওদিক নিয়ে চলি, আমি বলি যে হেমারেজিক স্ট্রোক থাকলে, যদি পেশেন্ট যদি নিজে থেকে শ্বাস প্রশ্বাস নেয়, ঠিক আছে, আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, এনআইএইচএস করে ক্রাইটেরিয়া বা আইসিএইচ ক্রাইটেরিয়া, প্রবাবলি হয়তো নিউরোলজিস্ট ছাড়া ওগুলো বোঝা ডিফিকাল্ট ক্রাইটেরিয়া গুলো, ঠিক আছে। মোরালের জিসিএস টা প্রত্যেকেই জানে। তো যেটা হচ্ছে যে খুব সিম্পলি যে হেমারেজ হয়েছে, পেশেন্টের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখুন, অক্সিজেনেশন মেনটেন করুন, রিড মেনটেন করুন, ব্রিথটাকে তাড়াতাড়ি কমাতে হয়, খুব তাড়াতাড়ি না হলেও তাড়াতাড়ি কমাতে হয়, এটা গেল হেমারেজিক স্ট্রোকের চিকিৎসা। কিন্তু ইনফার্ক্টের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ধরনের চিকিৎসাই চলে এসেছে, ঠিক আছে। তো ইনফাক্ট হলে বাংলা হচ্ছে এখন যা হচ্ছে মানে আপনি বলতে পারেন যে সুপ্রিম, মানে এটা হচ্ছে একদম আর্জেন্ট রেফারেল সেন্টার, সেখানে পেশেন্ট যদি 6 ঘন্টার মধ্যে পৌঁছয়, তো আমার একটা ইঞ্জেকশন দেওয়া যেতে পারে, সেটা রক্ত পাতলা করে দেওয়ার জন্য, সেটা এক ধরনের থ্রম্বোলিটিক্স আমি যদি বলি, মায়েটা বোঝা খুব ডিফার কিছু যায়, থম্বাস জমে থাকে, সেই থম্বাসটাকে গলিয়ে দেওয়ার জন্য থ্রম্বোলিটিক্স। তো আমরা অল্টিপ্লেস বা টেনেক্টিপ্লেস বলে ইঞ্জেকশন ইউজ করা হয়। তো অল্টিপ্লেস বা টেনেক্টিপ্লেস একমাত্র সরকারি জায়গাতেই পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়।
কিন্তু পেশেন্টকে নিয়ে যেতে হবে উইদিন 6 আওয়ার্স। তারপর যদি নিয়ে যাওয়া হয় অনেক সময় এমআরআই দেখে আমরা যদি এমআরআই কিছু ক্লিয়ার আর এই মিসম্যাচ দেখতে পাই তখন আমরা আসলে দিয়েও দিই। আর আরেকটা ক্ষেত্রে আমরা দিতে পারি না, চিকিৎসা আগে করতে পারি না, কিন্তু ওয়েক আপ স্ট্রোক মানে পেশেন্ট ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে কখন ঠিক ভালো ছিল এটা বলতে পারলো না। আমি সব তো আছে জানি, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় এটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে পড়ে। তাও সেখানে ওই মিসম্যাচ দেখে অনেক সময় আমরা দিইও, কিন্তু সেটা কতটা দেওয়া বাঞ্ছনীয় সেটা আমার পক্ষে বলা সময় এখনো এসে পৌঁছয়নি। আর এখন নতুন মার্কেটে অনেক নতুন নতুন ড্রাগ এসেছে, ঠিক আছে? আমি ওইসব ড্রাগের নামও নেবো না, কারণ সেক্ষেত্রে একটা বাধ্যবাধকতা। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসবে। তো বেসিক চিকিৎসা কিন্তু স্ট্রোকের খুব দাম কম, মনে রাখবেন। যেগুলো দামি ওষুধ তাদের থেকে বেশি যে ওষুধগুলোর দাম কম সেগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ইনফার্ক্টের ক্ষেত্রে সমস্যা নিয়ে বাকিগুলি কমাতে নিয়ে ইনফার্ক্টের ক্ষেত্রে আমাকে এটা ছিল মানে অ্যান্টি প্লেটলেট এজেন্ট, আমি কোনো কোম্পানির নাম নেবো না, কোনো একদম মলিকুলার নামে একদম মলিকুল নাম নিতেই পারি, একদম অ্যাসপিরিন বা প্রভিডেজল। যেমন হচ্ছে হার্টের ক্ষেত্রে আর ইনফার্ক্টের ক্ষেত্রে জিনিসটা কিন্তু আলাদা। আরেকটা জিনিস জানিয়ে রাখা উচিত, আমার সেটা বলে রাখা উচিত। একটা এর নাম হচ্ছে পিআইকে, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। এটা মানে হচ্ছে এটা হচ্ছে স্ট্রোকের পূর্ব লক্ষণ। মানে যাদের ইনফার্ক্ট হয় না তাদের আগামী গত এক সপ্তাহ ধরে কখনো কখনো ওরা দেখতে পায় যে আমার বাঁ দিকটা অবশ হলো, 10 মিনিটে ভালো হয়ে গেল, বা বাটা অবশ হচ্ছে, 10 মিনিটে ভালো হয়ে গেল, বাঁ দিকে চোখের কম দেখছিলাম, হঠাৎ করে 10 মিনিটে ভালো হয়ে গেল। এবার ওরা ওগুলো গুরুত্ব দেয় না। এটা কিন্তু হার্বিঙ্গার অফ এর নিজের বড় ভুল। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের ছোট ছোট লক্ষণগুলোকেও মাথার মধ্যে রাখবেন। এটা আমাদের হেল্প করে। তখন যদি আমরা রিঅ্যাক্ট করতে পারি তাহলে আমরা বড় স্ট্রোকটাকে আটকাতে পারি। ঠিক আছে? একবার স্ট্রোক হয়ে যাওয়া মানে তারপরে এখন লং স্ট্যান্ডিং প্রসিডিউর, লং স্ট্যান্ডিং রিহ্যাবিলিটেশন চলবে, লং স্ট্যান্ডিং আমরা মেডিসিন দেবো স্ট্রোকটাকে আটকানোর জন্য। কিন্তু যেটা হয়েছে সেটা সেটা কি করতেই পারবে না। সেটা করা মাত্র একটা এখন দুটো উপায়, একটা হচ্ছে থাক খান, একটা হচ্ছে আমরা অল্টিপ্লেস দিতে পারি, আর না হলে আমরা তাকে আমরা আমরা হয়তো ডিএসএ করে আমরা হয়তো ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলিটিক্সে দিতে পারি, বা হয়তো আমরা ডিএসসি দিয়ে থ্রম্বেক্টমি করে বার করে দিতে পারি। সেটা ডিফিকাল্ট ডিফিকাল্ট প্রসিডিওর, সব জায়গায় অ্যাভেলেবল নয়। একমাত্র সরকারি ভাবে বাংলায় হয়, বেসরকারি জায়গার নাম নিতে যাবো না, ঠিক আছে? আর হচ্ছে আবার তারও যেহেতু এত লোকের এত স্ট্রোক হয়, এত লোকের ফলে প্রবাবলি আমাদের হসপিটালেও অতটা ক্যাপাবল নয় যে মানে এত পেশেন্টকে একসঙ্গে ক্যাটার করা। তো সেক্ষেত্রে আর এমনি ছোটখাটো হসপিটাল বা জেলা হসপিটালগুলোতে এখন স্টার্ট হয়নি, কিন্তু আমার মনে হয় টেলিমেডিসিনের জন্য আল্টিপ্লেক্সটা কিন্তু এখন সব জায়গায় প্রায় চলে এসেছে। যদি নাও চলে এসে থাকে আপনারা আপনাদের পাশাপাশি মেডিকেল কলেজ, এখন প্রায় সমস্ত জায়গায় মেডিকেল কলেজ খুলে গেছে, মেডিসিনের লোকেরাও মেডিসিনের ডাক্তারবাবুরাও প্রত্যেকে আর্টিকেল ইউজ করতে পারেন আজকাল। জাস্ট এনআইএস এর একটা ডিগ্রি ওখানে সাইন করে একটা লোকের কাছ থেকে লাইসেন্স নিয়ে নিলে এনআইএস থেকে ওনারাও ইউজ করতে পারেন। তো আমি বলবো যে তাড়াতাড়ি এক মানে আমরা বলি সব সব সবকিছুর ক্ষেত্রেই টাইম ইজ মানি। তো আমাদের জীবন মাত্র 4 মিনিট বাঁচতে পারে অক্সিজেন ছাড়া। তো স্ট্রোক বা এ হলে রিয়েল কখনো রিজেনারেট করা যায় না। দেন শুনেছেন লাং ট্রান্সপ্ল্যান্ট হয়, লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়, হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়, একদম কিন্তু কখনো শোনেনি যে ব্রেন ব্রেন ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। তো আপনার ব্রেন ঠিক এই ব্রেন নিয়ে একজন আইজ্যাক আইজ্যাক নিউটন হয়েছিল, একজন আইনস্টাইন হয়েছিল, কিন্তু তারপর থেকে কিন্তু সেই একই ব্রেন আমাদের প্রত্যেকেরই আছে, কিন্তু আমরা হতে পারিনি। তো আমি আমার বক্তব্য এটাই যে একটু যদি পাশাপাশি হসপিটালগুলোতে বলা যে স্ট্রোকের জন্য অল্টিপি, যেমন একসময় সাপ কাটা পেশেন্টরা সাপ কাটা এবিএস পেত না, আজকে সব জায়গায় এবিএস পাওয়া যায়। তো অল্টিপ্লেসটা যদি সব জায়গায় এনে রাখা যায় তাহলে মনে হয় ইনফাক্ট যেটা সব থেকে মোস্ট কমন স্ট্রোক, সেখান থেকে পেশেন্টকে অনেকটাই আমরা সুস্থ দিকে নিয়ে যেতে পারি। তারপর অল্টিপ্লেসে অনেক সাইড এফেক্টও থাকে, দেওয়ার নিয়মও থাকে, তো দেওয়ার নিয়ম যেতে যেতে থাকলে জিনিস করতে শিখে যাবে,
মাল্টিপ্লেক্সে তারপরে না রেফারেল করলো, মাল্টিপ্লেক্সটা পেয়ে যাওয়ার পর না হয় গ্রামে পাঠালো, এখানে পাঠালো, ওখানে পাঠালো, যা করলো করলো। আমার স্ট্রোক হয়েছে, আমি এখানে ওখানে ছুটে দৌড়ে আমি এখান থেকে উড়িষ্যা চলে গেলাম, এখান থেকে ফেরত চলে গেলাম। ওই সময়টা নষ্ট করলে আপনাদের সময়টা নষ্ট আর করবে। আসলে চিকিৎসার একটা গোল্ডেন আওয়ার থাকে, সেই সময়ের মধ্যে চিকিৎসা করলেই এই গোল্ডেন টাইমটা আছে 6 আওয়ার্স এর, যে গোল্ডেন টাইমটা যদি আপনি নষ্ট করেন, হাতের ক্ষেত্রেও সমান। যদি গোল্ডেন টাইমটা নষ্ট করেন তখন কিন্তু আর ওষুধে কাজ করবে না। এবার হাতে খুব ইজিলি অ্যাঞ্জিওগ্রাম করা যায়, যেটা ব্রেনে হাতে ইজিলি হয় না, কারণ আমাদের ক্যাথল্যাব হাতেই ম্যাক্সিমাম। একদমই তাই। তো ওই ছোট দৌড়গুলো দয়া করে কম করে বাড়ির পাশাপাশি এনসিওর করুন। এবার হসপিটালগুলোতে যেন সমস্ত জিনিসটি ছোট হসপিটালে হবে না, সাব সেন্টার বা এই ধরনের মানে সাব হসপিটাল হবে না, অ্যাটলিস্ট মেডিকেল কলেজগুলিতে যেন মাল্টিপ্লেক্স আসুক। এবার আপনারাও বলবেন, আমার মনে হয় আপনাদের যে যে কর্তা, যারা অভিমান কর্তা আছে, ওনাদের দিয়েও বলবেন চোখের জন্য যেন মিনিমাম একটা দুটো করে সবসময় মাল্টিপ্লেক্স প্রতিটা হসপিটালে থাকা উচিত। এটা আমার মনে করা, কিন্তু আমার মনে করা সবকিছু সব যায় আসে না, কিন্তু করলে ভালো। আর যেটা হচ্ছে আর এনি টাইম এনি মোমেন্ট আমার কি বলে ইমেল আইডি এখানে নিচে দেওয়া থাকবে। আপনারা কখন যদি কোনো কোশ্চেন করতে চান তো আমাকে নিশ্চয়ই মেলে কোশ্চেন করতে পারেন। আই উইল ডিরেক্টলি গিভ ইউ দ্য অ্যান্সার। একদম। এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর দিব্যায়নম সাহু। তিনি বললেন যে ব্রেন স্ট্রোক কেন হয়, তার উপসর্গ কি, কি কি ধরনের ব্রেন স্ট্রোক হয় এবং তার চিকিৎসা পদ্ধতি বা কি কি করা উচিত একটা পেশেন্টের ক্ষেত্রে, এবং সেই তার যে সিমটম দেখে তার যে সোনালী সময় অর্থাৎ গোল্ডেন আওয়ার চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় না ঘুরে সঠিক জায়গায় গিয়ে চিকিৎসা নেওয়ার কথা তিনি বললেন, তাহলে কিন্তু একটা পেশেন্টকে কিন্তু বাঁচানো সম্ভব হবে। টোটাল বিষয়টা কিন্তু বললেন। ডাক্তারবাবুকে যারা দেখাতে চাইছেন বা ডাক্তারবাবুর সাথে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও দেখার পর, এই লাইভ অনুষ্ঠান দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের এই বিষয় নিয়ে, তাহলে এখানে কিন্তু মেল নাম্বার দেওয়া থাকবে, মেল, আর সেই মেলেতে আপনারা কোশ্চেন করতে পারেন এবং ডাক্তারবাবু তার সময় মতো নিশ্চিতভাবে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেবেন এবং সেই রোগের পরামর্শ দেবেন। সঠিক পরামর্শ আপনারা পেতে পারেন ডক্টর দিব্যায়নম সাহুর কাছ থেকে। এবং ডক্টর দিব্যায়নম সাহুকে যারা দেখাতে চাইছেন বা এই ধরনের রোগ নিয়ে যারা দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় ভুগছেন, তাই তাদেরকেও আমি বলবো ব্যক্তিগতভাবে ডক্টর দিব্যায়নম সাহু কিন্তু আসছেন কোতলপুর। কোতলপুরেও আপনারা পাবেন, কোতলপুর মেডিকেলে, এবং আরামবাগেও বসছেন। আরামবাগে শহরেও ডাক্তারবাবুকে দেখাতে পারেন বা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা বিভিন্ন নিউরোলজিক্যাল প্রবলেমে ভুগছেন। এবং সব থেকে যেটা বড় বিষয় হলো ডাক্তারবাবু পরিষ্কার কিন্তু বললেন যে স্ট্রোক বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে তাকে মেল করলে তিনি কিন্তু তার প্রশ্নের উত্তর দেবেন, সঠিক চিকিৎসার কিন্তু একটা দিশা দেখাবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। কথা বলে রাখি আমি, হ্যাঁ বলুন। আমার পিএম করার সময় আমার থিসিস ছিল স্ট্রোক, ঠিক আছে? তো স্ট্রোকের উপর আমার লেখা বইও আছে আর্টিকেল। তো হ্যাঁ বলুন। আপনারা দেখেও বা মানে স্ট্রোক প্রিডমিনেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে স্ট্রোকের প্রিডমিনেন্স, স্ট্রোকের প্রেডিক্টর, স্ট্রোকের হচ্ছে কন্ট্রিবিউটর, ওটার উপরে যে আমার লেখার নাম করে আমার সার্চ করে দিলে আমার বইয়ে পেয়ে যাবেন, ঠিক আছে? নাহলে যদি অসুবিধাও হয় তাহলে আমাকে বললে আমি আমার এই অনেক সময় সফট কপিতে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? শুনলেন সব কথাই ডাক্তারবাবু কিন্তু বললেন এবং যথাযথভাবে তিনি তার কথা বলেছেন, স্ট্রোক নিয়ে আলোচনা করলেন। নিশ্চিতভাবে আপনাদের অনেকটাই কাজে আসবে এটা আমাদের ধারণা। এবং যদি স্ট্রোক বা নিউরোলজিক্যাল কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন সরাসরি আপনারা করতে পারবেন মেলে, ডাক্তারবাবুর মেলে, এবং ডাক্তারবাবু তার সময় মতো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেবেন। তাই যারা ডক্টর দিব্যায়নম সাহুর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তার মেলেতে যোগাযোগ করতে পারেন। এবং আরামবাগ এবং কোতলপুরে তিনি আসছেন, সেখানেও সরাসরি সেখানে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবু এতক্ষণ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।